রায়পুর গ্রামের নামকরণ করা হয়েছিল রাজা রামচরণের নামানুসারে প্রায় ১,০০০ বছর আগের কথা। রাজা রামচরণের কোনো সন্তান ছিল না। রাজা রামচরণ ও তার স্ত্রী রাজসভায় মন খারাপ করে বসে আছিল, কারণ তাদের কোনো সন্তান ছিল না। অনেক দিন পরে রাজা রামচরণ একা দাঁড়িয়ে আছে। রানী রাজাকে একা দেখে রাজার কাছে এসে বলতে লাগল, মহারাজ, আপনার কি হয়েছে? আপনি মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনার কি শরীর খারাপ? না রানী, আমার শরীর খারাপ নয়। আমি ভাবছি আমার কোনো উত্তরাধিকারী নেই যে আমার পরে সিংহাসনে বসবে। আমাদের বিয়ে কতদিন হয়ে গেল? রাজার এই কথা শুনে রানী বলতে লাগল, মহারাজ, আমি বলি কি, আপনি আরেকটা বিয়ে করে আপনি রাজিয়াসকে সেনাপতিকে ঘোষণা করে দেন। আপনি আরেকটা বিয়ে করবেন আমার সন্তান না হওয়া কারণে। তুমি ঠিক বলেছ রানী। আমার প্রজাদের কথা ভেবে আমাকে আরেকটা বিয়ে করতে হবে, না হলে যে আমার পরে এই রাজ্য চালানোর মতো কেউ থাকবে না। রাজ্য চালানোর জন্য আমার বংশধর বৃদ্ধি করতে হবে। একে আছিস? সেনাপতিকে এখানে আসতে বলো। তারপরে সেনাপতি রাজামশাইয়ের ডাকে সেখানে আসতে লাগল। রাজামশাইয়ের কাছে এসে সেনাপতি বলতে লাগল, জি রাজামশাই, আদেশ করেন। সেনাপতি, আজকে তুমি ঘোষণা করে দাও রাজ্যে আমার স্ত্রী সন্তান না হওয়ায় আমি দ্বিতীয় বিয়ে করব। রাজ্যে যদি কোনো মেয়ে রাজের বিয়ে করতে চায় তাহলে আজকে রাজমহলে চলে আসে। রাজার এই কথা শুনে সেনাপতি রাজমহল থেকে গ্রামের দিকে রওনা দিল এবং গ্রামের ভিতরে গিয়ে অনেক লোকজন দেখতে পেল। সেখানে গিয়ে সেনাপতি জোরে জোরে চিৎকার করে বলতে লাগল, শুনো শুনো, আনন্দের সংবাদ। আমাদের মহারাজ রামচরণের প্রথম স্ত্রী সন্তান না থাকায় মহারাজ ও মহারানী সিদ্ধান্ত নিয়েছে যে মহারাজকে আবার বিয়ে করাবে। কেউ যদি মহারাজকে বিয়ে করতে চাও, আজকে রাজমহলে উপস্থিত থাকার জন্য বলা হল। শুনো শুনো, আনন্দের সংবাদ। আমাদের মহারাজ রামচরণের প্রথম স্ত্রী সন্তান না থাকায় মহারাজ ও মহারানী সিদ্ধান্ত নিয়েছে যে মহারাজকে আবার বিয়ে করাবে। কেউ যদি মহারাজকে বিয়ে করতে চাও, আজকে রাজমহলে উপস্থিত থাকার জন্য বলা হল। সেই দিনে রাজমহলে একটি মেয়ে গেল। রাজামশাই আর রানী রাজমহলে দাঁড়িয়েছিল। রাজামশাই মেয়েটিকে দেখে বলতে লাগল, কে তুমি? রাজমহলে এসেছ কেন? তুমি জানো না আজকে শুধু রাজমহলে আমাকে যে বিয়ে করবে সে আসতে পারবে। তুমি এসেছ কেন বলো? বেদুবি মাপ করবেন রাজামশাই, আমি এক হতভাগী। জন্ম হতে আমার কপালে দুঃখ ছাড়া আর কিছু পাইনি। আপনার সেনাপতির ঘোষণা শুনে আমি এসেছি আপনাকে বিয়ে করতে। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি আপনাকে বিয়ে করতে চাই। এখানে বেদুবির কি আছে? আমার ঘোষণা তো বলা ছিল যে কোনো মেয়ে আমাকে বিয়ে করতে পারবে। আমার বড় স্ত্রীর কোনো সন্তান নেই। আমার পরেই সিংহাসন, আমার এই রাজ্য কে সামলাবে? এজন্যই তো আমি বিয়ে করতে চাই। ছি, আমি তোমাকে বিয়ে করতে রাজি। এই, কে আছিস? পুরোহিতকে ডেকে আনো, বিয়ে পড়াতে হবে। পুরোহিতকে ডেকে আনা হল এবং রাজামশাই আর সেই মেয়েটির সেই দিনে বিয়ে হল। কয়েক মাস পরে যা ঘটল, তোমরা দুইজনে বন্ধা, আজ পর্যন্ত আমাকে একটা সন্তানের মুখ দেখাতে পারলে না। তোমরা বন্ধাগুলো কি আমার কপালে লেখা ছিল? এই কথা বলে রাজামশাই রাগ করে রাজমহল থেকে বের হয়ে জঙ্গলের দিকে যেতে লাগল। কিছু দূরে যেতে এক সাধু বাবার সাথে দেখা হল রাজার। সাধু বাবা রাজাকে বলতে লাগল, কি খবর বাছা? তুমি রাজা হয়ে এই দুপুরবেলা একা একা কই যাচ্ছ? তুমি জানো না এই জঙ্গল অনেক ভয়ঙ্কর। তুমি একা কেন আসছ? কি বলবো আর দুঃখের কথা। বাবা, আমার প্রথম স্ত্রী সন্তান নেই বলে আমি দ্বিতীয় বিয়ে করলাম। কিন্তু আমার ভাগ্যটা এত খারাপ যে দ্বিতীয় স্ত্রীরও কোনো সন্তান নেই। তাই মনের দুঃখ ভুলে যাওয়ার জন্য জঙ্গলে আসছি। এখানে তোমার কোনো দোষ নেই বাবা। আসলে তুমি যাদেরকে বিয়ে করেছ তারা দুইজনে অভিশাপ্ত। তারা কোনোদিন কোনো সন্তানের মা হতে পারবে না। তোমাকে সন্তানের বাবা হতে গেলে আরেকটি বিয়ে করতে হবে, না হলে তুমি কোনোদিন বাবা হতে পারবে না। এখন তুমি রাজমহলে ফিরে যাও। সাধু বাবার কথা শুনে রাজামশাই তার রাজমহলের দিকে রওনা দিল। কিন্তু বেশ কয়েকদিন পরে হঠাৎ করে রাজামশাই সাধু বাবার কথা অনুযায়ী আর একটা বিয়ে করে নিল, আর প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে বলতে লাগল, তোমরা তো আমাকে একটা সন্তান দিতে পারলে না। আমি এক সাধু বাবার কাছ থেকে শুনেছি তোমরা দুইজনে অভিশপ্ত। তোমাদের আর কোনো দিন সন্তান হবে না। তাই আমি তৃতীয় বিয়ে করে আনলাম।
রাজামশাই যে তৃতীয় রানীকে নিয়ে চলে গেল, প্রথম ও দ্বিতীয় রানী বলতে লাগল। দেখলে দিদিভাই, রাজামশাই আমাদের কি অপমান করে গেল? এই অপমানের প্রতিশোধ আমরা নেব। তারপর বেশ কয়েকদিন কেটে গেল। একদিন তৃতীয় রানী রাজামশাইকে বলতে লাগল, মহারাজ, আপনার আনন্দের সংবাদ। আগের 2 রানী যা পারেনি, আমি তা পেরেছি। আপনার সন্তান আমার গর্ভে এসেছে। এই কথা আড়াল থেকে প্রথম ও দ্বিতীয় রানী শুনে রেগে গেল, আর তারা নিজেদের রুমে যেতে লাগল। আর এদিকে মহারাজ অনেক খুশিতে মহারাজ বলতে লাগল, জানো রানী, তুমি আজকে আমাকে পৃথিবীর সবচেয়ে খুশির খবরটা দিলে। আজ আমি আমার সন্তান তোমার গর্ভে আসার খুশিতে আমার রাজ্যবাসীকে দাবাত করব। কে আছিস? সেনাপতিকে এখানে আসতে বলো। এদিকে প্রথম ও দ্বিতীয় রানী বলতে লাগল, দিদিভাই, এখন কি করা যায়? তৃতীয় রানীর বাচ্চা হলে তো রাজামশাই আমাদেরকে আর আগের মতো ভালোবাসবে না। এখন তো আমার মাথা কোনো কাজ করছে না। তুমি কিছু করো। আমার কাছে একটা আইডিয়া আছে। আমার চীনা একজন তান্ত্রিক মা আছে, ওনার কাছে যেতে হবে। উনি যদি ওনার জাদু দিয়ে কিছু করতে পারে। তারপরে সেনাপতি রাজামশাইয়ের ডাকে সেখানে আসতে লাগল। রাজামশাইয়ের কাছে এসে সেনাপতি বলতে লাগল, জি রাজামশাই, আদেশ করেন। সেনাপতি, তুমি আমার রাজের যত প্রজা আছে তাদেরকে দাওয়াত করবে। আমার স্ত্রী গর্ভে সন্তান আসার আনন্দে সকল প্রজাকে খাওয়াবো, একজনও যেন বাদ না পড়ে। তুমি ভালো করে ঘোষণা করে দাও। তারপর রাজা আদেশ রাজের সকল প্রজাদের খাওয়ানো হল। এদিকে প্রথম ও দ্বিতীয় রানী জঙ্গলের রাস্তা দিয়ে তান্ত্রিকমার গুহা যেতে লাগল। অবশেষে তান্ত্রিকমা গুহায় পৌঁছাল এবং প্রথম রানী তান্ত্রিক মাকে বলতে লাগল, তান্ত্রিকমা সব কথা শুনে বলতে লাগল, আমি থাকতে তোদের এত চিন্তা কেন? তোদের ছোট রানী বাচ্চা জন্ম দিবে ঠিক, সেটা মানুষ নয়। আমি আমার মন্ত্র দ্বারা অন্য কিছু রূপান্তর করে দিব। তারপরে তান্ত্রিক মা তন্ত্রমন্ত্র পড়া শুরু করল। তান্ত্রিকমার তন্ত্রমন্ত্রের কারণে রানীমা জন্ম দিল একটি আমের এবং তার দাসীকে রানী বলতে লাগল, রাজাকে বলতে, আমি কোনো মানুষ জন্ম দিতে পারিনি, আমি জন্ম দিয়েছি একটি আম। এ কথা জানি বাহিরে না যায়, সে ব্যবস্থা যেন করে। ঠিক আছে রানীমা, আমি এখনই যাচ্ছি এবং রাজামশাইকে সব বলতেছি। দাসী তারপর রাজার কাছে যেতে লাগল এবং রাজার কাজ সব কথা খুলে বলল। সব কথা শুনে রাজা বলতে লাগল, দাসী, তোমার রানীমা যে আম জন্ম দিয়েছে এই কথা যেন কেউ না জানে। কথাটা গোপন রাখো। বন্ধুরা, এই ভিডিওর দ্বিতীয় অংশ আমাদের পরবর্তী ভিডিওতে পাবেন। বন্ধুরা, একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয়। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।